অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব 40। কিছু মুহূর্ত আগে কালো রঙের রেঞ্জ রোভার গাড়িটা হাসপাতালের সামনে এসে থামতে যেন চারপাশের বাতাসও মুহূর্তের জন্য থমকে গেল। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই ড্রাইভার তাড়াতাড়ি করে নেমে এসে পেছনের দরজার সামনে দাঁড়ালো এবং ভদ্রতার সঙ্গে দরজাটা খুলে দিল। রিদিয়া নিজেই দরজা খুলে নামতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ড্রাইভার সেটা করে ফেলায় সে ভেতরে ভেতরে একটু বিরক্ত হয়ে উঠল। এই অতিরিক্ত ফর্ম্যালিটি সবকিছুই তার কাছে অস্বস্তিকর লাগছে। এমন বিলাসিতা যেন তার স্বাভাবিক জীবনের সঙ্গে একদমই মেলে না। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই সে গভীর একটা নিঃশ্বাস ছাড়ল। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আছে। মাত্র ঘণ্টাখানেক আগে এই হাসপাতাল থেকেই সে বেরিয়েছিল, তবে তখন যেন সে ছিল এক অন্য মানুষ, এক অন্য পরিচয়। কিন্তু এখন যেন সেই পরিচয়টাই বদলে গেছে। জীবনের অদ্ভুত খেলায় মানুষ কত দ্রুত কত কিছু বদলে যেতে পারে। রিদিয়া ধীরে ধীরে হাসপাতালের দিকে তাকালো, আর তাকিয়েই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে প্রায় 10-12 জন বিদেশি গার্ড। তাদের সবার পোশাক একরকম, গম্ভীর চেহারা আর চোখে কঠোর সতর্কতা। ড্রেস কোডটা কেমন যেন পরিচিত লাগলো তার, একদম কায়েনের গার্ডদের মতো। রিদিয়া একটু অবাক হয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে গার্ডগুলো একসঙ্গে মাথা নিচু করে তাকে সম্মান জানালো। এই দৃশ্যটা তার কাছে আরও অদ্ভুত লাগলো। সে যেন কিছুই বুঝতে পারছে না, কিন্তু কিছু ভাবার সুযোগই পেল না সে। ঠিক তখনই হঠাৎ করেই তীব্র গর্জন তুলে একটা অ্যাম্বুলেন্স এসে থামল তার একদম পাশে। অ্যাম্বুলেন্সের দরজা খোলার শব্দ যেন রাতের নীরবতা চিরে দিল। মুহূর্তের মধ্যেই হাসপাতালের কয়েকজন স্টাফ তাড়াহুড়ো করে স্ট্রেচার নামালো, আর সেই স্ট্রেচারের ওপর শুয়ে আছে একজন মানুষ যার পুরো শরীর রক্তে ভেজা। রক্তে ভেজা সেই মানুষটা আর কেউ নয়, নিকোলাই। মুখটা ফ্যাকাশে, চোখ বন্ধ, আর তার হাতটা শক্ত করে ধরে আছে জারিয়া। জারিয়ার শরীর থরথর করে কাঁপছে, চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে। তার চিৎকার আর কান্নায় যেন চারপাশের বাতাস কেঁপে উঠছে। নিকোলাইয়ের মুখটা স্পষ্ট হতেই কয়েকজন গার্ড যেন হতভম্ব হয়ে গেল। তারা উদ্বিগ্ন হয়ে দ্রুত সেদিকে ছুটে এলো। তাদের মধ্যে একজন চমকে উঠে বলে উঠল, নিকো স্যার, নিকো স্যার। কিন্তু জারিয়ার অবস্থা এমন যে সে ঠিকমতো কথা বলারও অবস্থায় নেই। তার চোখে মুখে এমন এক ভয় আর অসহায়তা ফুটে উঠেছে যেন পৃথিবীর সব আলো একসঙ্গে নিভে গেছে। সে শুধু ভেঙে পড়া কণ্ঠে চিৎকার করে বলে যাচ্ছে, আমার মানুষটাকে বাঁচান প্লিজ, আমার মানুষটাকে কেউ বাঁচান। ও আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো আমায়, আমায় এইভাবে আঘাত করো না। তার কণ্ঠে এমন এক আর্তনাদ ছিল যা শুনে আশেপাশের লোকের বুক পর্যন্ত কেঁপে উঠছিল। জারিয়া যেন চারপাশে কিছুই দেখতে পাচ্ছে না, না হাসপাতাল, না মানুষজন, কিছুই না। তার দৃষ্টি আটকে আছে শুধু নিকোলাইয়ের মুখে, যেন সেই মুখটাই এখন তার পুরো পৃথিবী। কিন্তু এই দৃশ্য দেখে যেন রিদিয়া পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে সে কোনো দুঃস্বপ্ন দেখছে। তার মাথায় একের পর এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি হচ্ছে এসব? এই আঙ্কেল, মানে ওনার ফ্রেন্ডের এমন অবস্থা হলো কিভাবে? আর তার আপু এই লোকটার সঙ্গে এখানে কেন? এর মধ্যেই গার্ডগুলো হাসপাতালের স্টাফদের কাছ থেকে জানতে পারল নিকোলাই গুলিবিদ্ধ হয়েছে। কথাটা শুনতেই তাদের মুখের রং বদলে গেল, চোখে স্পষ্ট আতঙ্ক আর উদ্বেগ। ড্রাইভারটাও দৌড়ে এসে দাঁড়ালো। সবাই মিলে তাড়াতাড়ি করে নিকোলাইকে ভেতরে নিয়ে যেতে লাগল। গার্ডদের মধ্যে একজন দ্রুত নিজের কানে লাগানো এয়ারপিসে হাত দিল এবং নিচু গলায় কোথাও যোগাযোগ করতে শুরু করল। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, যেন সে কোনো বড় খবর জানাচ্ছে। রিদিয়া কিছু বুঝতে না পেরে তাদের পেছন পেছন হাঁটতে লাগল। তার চোখে তখনও বিস্ময় আর দুশ্চিন্তার ছাপ। সে হতবুদ্ধি হয়ে জারিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আপু, এই আঙ্কেলের, মানে এনার কি হয়েছে, আর তুই ওনার সঙ্গে কি করছিস? সে জারিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করল, কিন্তু কোনো লাভ হলো না। জারিয়া যেন এখন অন্য এক জগতে আছে। তার কানে কোনো কথা পৌঁছচ্ছে না। তার চোখে এখন শুধু একটাই দৃশ্য, রক্তে ভেজা নিকোলাইয়ের মুখ। আর তার হৃদয়ে তখন একটাই দোয়া ঘুরপাক খাচ্ছে, তার ভালোবাসার মানুষটাকে যেন তার কাছে ফিরিয়ে দেয়। ধরণীর বুক জুড়ে রাত ক্রমেই গভীর হয়ে উঠছে। সেই গভীরতার সঙ্গে যেন আরও তীব্র হয়ে উঠেছে ঝড়ের তাণ্ডব।
গ্রামের দিকে গাছপালা বেশি হওয়ায় ঝড়ের প্রভাবও যেন আরও ভয়ঙ্করভাবে অনুভূত হচ্ছে। এই তীব্র ঝড়ের মধ্যেই তারা আশ্রয় নিয়েছে একটি গ্রামের পুরনো পল্লী বিদ্যালয়ে। ঠিক এখানেই অল্প কিছুক্ষণ আগে তাদের বিয়েটাও সম্পন্ন হয়েছে। সব কিছু যেন এক ঝড়ের মধ্যেই ঘটে গেল। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। সময় অনেক রাত হয়ে গেছে। জিনিয়ার মাহিয়ার চোখ মুখ কান্নায় ফুলে লাল হয়ে আছে। এতক্ষণে তাদের পরিবারে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেই চিন্তায় দুজনেই ভেঙে পড়ার মতো অবস্থা। এই অস্থিরতার মাঝেই আইদিন একটু উদ্বিগ্ন গলায় এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, "কী রে এমু, এরকম স্টর্মে বেরোবো কী করে? মেয়েগুলো তো কেঁদে কেঁদে অস্থির হয়ে উঠছে।" এমির কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে সেই গ্রামের শিক্ষিত লোকটার দিকে তাকালো। তারপর বলে উঠল, "আচ্ছা, এবার কি আমাদের ফোনগুলো পেতে পারি? আমাদের সত্যি এবার ফোন নিড।" লোকটা এমিরের কথাটা শুনে মাথা নাড়ল। তারপর মুরব্বিদের কাছ থেকে ফোনগুলো নিয়ে এসে তাদের হাতে তুলে দিল। ফোনগুলো হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমির নিজে গিয়ে জিনিয়া আর মাহিয়ার হাতে তাদের ফোন তুলে দিল। যেই তারা ফোনগুলো সুইচ অন করল, সঙ্গে সঙ্গে একটার পর একটা নোটিফিকেশনের শব্দে পুরো ঘরটা যেন কেঁপে উঠল। মিসড কল, মেসেজ সব মিলিয়ে যেন ফোনগুলো এতক্ষণ অপেক্ষা করছিল। ঠিক সেই মুহূর্তেই আইদিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি নাম, মিস্টার ডেঞ্জার। নামটা দেখা মাত্রই আইদিন ভ্রু কুঁচকে এমিরের দিকে তাকালো। তারপর বলে উঠল, "হ্যাঁ রে, কাই কি জেনে গেছে নাকি? এখন কি বলবো?" এমির আইদিনের ঘাড়ে হাত রেখে তার নির্লজ্জ হাসি দিয়ে বলে উঠল, "আরে ভয় পাচ্ছ কেন? আমি আছি না, তুমি রিসিভ করো।" এমিরের কথা শুনে আইদিন চোখ ঘুরিয়ে তাকা পড়ল। যেন এর উপর বিশ্বাস করা আর কলা গাছের উপর বিশ্বাস করা একই ব্যাপার। আইদিন শেষমেশ ফোনটা রিসিভ করল। এরপর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন। হোয়াট দ্য ফাক ইউ গাইজ, কেউ তোদের রিচ করতে পারছে না, তোদের লাস্ট লোকেশন আমার চেক করতে হচ্ছে। কায়েনের কণ্ঠে এমন এক রাগ আর অস্থিরতা ছিল যেন মনে হচ্ছিল সে ফোনের ওপাশ থেকেও সব কিছু ভেঙে ফেলতে পারে। ফোনের ওপাশে শোনা যাচ্ছে কায়েনের ভারী নিঃশ্বাস। এরপর কায়েন আবারও বলে উঠল, "এমির, তোর সঙ্গে, আর ইউ গাইজ ওকে?" যেই চিৎকার ফোনের ভেতর থেকেই এমিরের কানে পৌঁছল, কিন্তু সেই রাগের মাঝেও স্পষ্ট একটা দুশ্চিন্তা মিশেছিল। এমির হঠাৎ একটু সোজা হয়ে দাঁড়াল। তার মুখেও এবার অদ্ভুত একটা সতর্কতার ছাপ ফুটে উঠল। আইদিনও অবাক হয়ে গেল। সে কৌতূহল আর বিস্ময় নিয়ে বলে উঠল, "হ্যাঁ এমির, আর আমি একসঙ্গে কায়, আমরা ঠিক আছি। বাট তোকে এত টেন্সড লাগছে কেন কায়? সামথিং হ্যাপেন্ড ম্যান?" ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। এরপর ওদিক থেকে এক ভাঙা কঠিন কণ্ঠ ভেসে আসলো, "নিকো গট শট বাই দ্যাট বাস্টার্ড।" কথাটা শোনার সঙ্গে সঙ্গেই যেন সময় থেমে গেল। আইদিনের চোখের রং মুহূর্তেই বদলে গেল। তার মুখ কান লাল হয়ে উঠল, চোয়াল শক্ত হয়ে গেল। এই চেহারার সঙ্গে খুব কম মানুষই পরিচিত, কারণ আইদিন সাধারণত শান্ত, হাসি ঠাট্টা করা, ঠান্ডা মাথার মানুষ। কিন্তু যখন তার ভেতরের এই ভয়ঙ্কর রূপটা জেগে ওঠে, তার মানে বিষয়টা খুব গুরুতর। এমিরও সেটা বুঝে গেল। আইদিন পকেটে হাত ঢুকিয়ে এক অদ্ভুত দৃঢ়তা নিয়ে দাঁড়ালো। তারপর দৃঢ় কণ্ঠ নিয়ে বলে উঠল, "আমরা আসছি এক্ষুনি।" আইদিন ফোনটা কেটে দিল। সে আর এক মুহূর্তও নষ্ট করল না। এমিরের হাত থেকে গাড়ির চাবিটা নিয়ে সে দ্রুত বাইরে এগিয়ে যেতে লাগল। ঝড় বৃষ্টি কিছুই যেন তাকে থামাতে পারবে না। যেতে যেতে শুধু একটাই কথা বলল, "আমাদের এক্ষুনি বেরোতে হবে। নিকো গট শট বাই মার্কো।" কথাটা শুনে যেন এমির কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। সে কি ঠিক শুনেছে? কিন্তু বাস্তবতা বুঝতে না বুঝতেই তার চোখের রং হয়ে গেল রক্তিম। হাতের পেশিগুলো টান টান হয়ে উঠল। মুখের চোয়াল শক্ত হয়ে গেল। তার ভেতরের সেই চেনা অন্ধকার যেন জেগে উঠল। ঠিক তখনই সে শুনতে পেল মাহিয়ার কান্নার চিৎকার। এমিরের দৃষ্টি সেদিকে ঘুরল। দেখল মাহিয়া ফোন কানে ধরে কাঁদছে আর তার কান্নার শব্দ ক্রমেই বেড়ে যাচ্ছে। মাহিয়া ফোনটা রাখতেই জিনিয়ারও কান্না শুরু হয়ে গেল। এই দৃশ্য দেখে এমির দ্রুত তাদের দিকে এগিয়ে গেল। সেদিকে যেতেই জিনিয়া কাঁপতে কাঁপতে এমিরের হাত ধরে কাতর গলায় বলল, "আমাদের তাড়াতাড়ি একটু ঢাকায় ছেড়ে দেবেন, আমার নানা হাসপাতালে অ্যাডমিট।" এই মুহূর্তে এমিরের মুখে আর কোনো হাসি নেই, না কোনো ঠাট্টা, না কোনো দুষ্টুমি। তার চোখে শুধু কঠিন এক দৃঢ়তা। জারিয়া তার হাত ধরে নরম সুরে অনুরোধ করলেও সেই মুহূর্তে যেন সে সেটা পুরোপুরি উপলব্ধি করতে পারল না। সে শুধু শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, "আসো,
আমাদের 1 সেকেন্ডও এখানে অপেক্ষা করার সময় নেই। এরপর গ্রামের সবাইকে বিদায় জানিয়ে তারা দ্রুত ঝড় বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়ল। হাসপাতালের সেই লম্বা করিডোরে এক অদ্ভুত ভারী নীরবতা জমাট বেঁধে আছে। সাদা আলোয় ভেসে থাকা করিডোরটা যেন আরও বেশি ঠান্ডা, আরও বেশি নির্জন লাগছে। ওটি রুমের দরজার উপরে লাল আলোটা জ্বলছে একটানা, স্থির। সেই আলো যেন বারবার মনে করিয়ে দিচ্ছে ভেতরে এখন জীবন মৃত্যুর লড়াই চলছে। ওটি রুমের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন জাহানারা বেগম আর ইমলা বেগম। দুজনের মুখেই গভীর ক্লান্তি আর ভয়ের ছাপ স্পষ্ট। চোখের কোণ বেয়ে নীরবে গড়িয়ে পড়ছে অশ্রু, যেন বুকের ভেতর জমে থাকা অসহায়তার ভাষা খুঁজে পাচ্ছে না। তারা দুজনেই বারবার দুহাত তুলে উপরওয়ালার কাছে দোয়া চাইছেন। কখনো ঠোঁট নড়ছে নিঃশব্দে, কখনো বা চাপা কান্নায় কণ্ঠ ভেঙে যাচ্ছে। কারণ ওটি রুমের ভেতরে শুয়ে আছেন আদনান সাহেব। ডাক্তাররা বলেছে এই মুহূর্তে অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। অপারেশন না করলে তাকে বাঁচানো সম্ভব নয়। এই একটা কথাই যেন তাদের বুকের ভেতর ছুরি হয়ে বিঁধে আছে। ওটি রুমের বাইরে একটু দূরে 5 থেকে 6 জন গার্ড দাঁড়িয়ে আছে। হাসপাতালের পরিবেশে এই অস্বাভাবিক নিরাপত্তা যেন পুরো ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলেছে। ঠিক সেই সময় করিডোরের দিক থেকে রিদিয়ার ছুটে আসার শব্দ শোনা গেল। সে যেন প্রাণপণে দৌড়ে এসেছে। তার চুল এলোমেলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে, চোখ দুটো লাল হয়ে আছে কান্নায়, মুখের রং ফ্যাকাশে। ওটি রুমের সামনে এসে দাঁড়াতেই সে জাহান্নারা বেগমের সামনে থেমে গেল। তারপর কাঁপা হাতে জাহান্নারা বেগমের বাহু ধরে হাঁপাতে হাঁপাতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, নানাই, ওটিতে কেন আম্মু? এমার্জেন্সি রুম থেকে বলল নানাইকে ওটিতে পাঠানো হয়েছে। প্রশ্নটা যেন তার বুকের ভেতর থেকে ছিঁড়ে বেরিয়ে এলো। জাহান্নারা বেগমের চোখে তখনও অশ্রু থামছে না। তিনি কাঁপা গলায় উত্তর দিলেন, অপারেশন না করলে তোর নানাইকে বাঁচানো যেত না। এই কথাটা বলার পর যেন তার ভেতরের সব শক্তি ভেঙে পড়ল। তিনি আবার কান্নায় ভেঙে পড়লেন। রিদিয়ার বুকের ভেতর তখন ভয়ের ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। মাথার ভেতর যেন সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। হঠাৎ তার মনে এক ভয়ঙ্কর প্রশ্ন ভেসে উঠল, নানাই কি সত্যি কোম্পানির খবর পেয়ে হার্ট অ্যাটাক করেছে? যদি তাই হয় তাহলে ওই নিকৃষ্ট লোকটাকে এবার সত্যিই জানে মেরে ফেলবে। এই চিন্তাটা মাথায় আসতেই তার বুকের ভেতর রাগ, ক্ষোভ, ভয় আর অসহায়তার এক অদ্ভুত ঝড় বয়ে গেল। তার চোখ দিয়ে আবার অশ্রু গড়িয়ে পড়তে লাগল। কিছুক্ষণ পর সে কান্না মুছতে মুছতে আবার জাহান্নারা বেগম আর ইমলা বেগমের দিকে তাকাল। তার কণ্ঠ ভাঙা, তবু প্রশ্নটা না করে থাকতে পারল না। তোমাদের কতবার ফোন করেছি আম্মু আর মামি, তোমরা ফোন কেন ধরছিলে না? তার প্রশ্নে ইমলা বেগম নাক টানতে টানতে ধীরে উত্তর দিলেন, ভাইয়াদের বাসায় যাওয়ার পর বিকালের দিকে কারা যেন সিয়ামকে আধমরা অবস্থায় ফেলে যায়। কোনো ট্রিপে গেছিল কে জানে। কথাটা শোনা মাত্রই রিদিয়া স্তব্ধ হয়ে গেল। আজ যেন সব কিছু একসঙ্গে ঘটছে, অস্বাভাবিক, অজানা, ভয়ঙ্কর ঘটনা। কিন্তু তার মাথায় এত কিছু ভাবার শক্তিও যেন নেই। হঠাৎ সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ধীরে বসে পড়ল। তার চোখে ক্লান্তি, কণ্ঠে ভাঙা অসহায়তা। সে কষ্ট করে বলল, তোমরা জানলে কি করে আম্মু? একটা মানুষকেও ফোন করে পাইনি আজ আমি। জাহান্নারা বেগম এবার একটু সামনে এগিয়ে এলেন। ওনার কণ্ঠে এখনও কান্নার র্যাশ। কয়েকজন কালো পোশাক পরা লোক গিয়ে বলল, তোর নানাই হাসপাতালে অ্যাডমিট। আমরা তো বিশ্বাস করতে চাইনি। তারপর ওরা বড় ভাইয়ের নাম বলল। তারপর মনে পড়ল এই লোকগুলো বড় ভাইয়ের সঙ্গে থাকত। এই কথাটা শুনে রিদিয়ার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতেও ভুলে গেল। হাসপাতালের বাইরে তাকাতেই সে দেখল সত্যিই কয়েকজন লোক পাহারা দিচ্ছে। সামনে দাঁড়ানো গার্ডগুলোর মুখেও সেই কঠোর সতর্কতা। তার বুকের ভেতর তখন অদ্ভুত এক ঝড় বইছে। সে মনে মনে ভাবল, বড় ভাই মানে ওই নিকৃষ্ট লোকটা, উনি এনেছেন আম্মুদের। এটাও বিশ্বাসযোগ্য, কিন্তু আম্মু যে ওনাকে বড় ভাই বলছে, সেই সম্পর্ক কি আর আছে?
আমি কি করে বলবো ওই লোকটা এখন আমার স্বামী? ও আল্লাহ, এ আমায় কোন পরিস্থিতিতে ঠেলে দিলে? আমি কি এমন পাপ করেছি যে এরকম একটা মানুষকে আমার স্বামী বানিয়ে দিলে? তার মাথার ভেতর সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক তখনই জাহান্নারা বেগম চোখ মুছতে মুছতে নরম কৌতূহলী কণ্ঠে বললেন, কিন্তু ওরা এখানে কি করছে এটাই বুঝলাম না। আমি তোর ভালো দিদানকে তোর নানাইয়ের কথা জানিয়েছি, চিন্তায় অন্য কিছু আর বলতে পারিনি। তার কথা শেষ হতে না হতেই ইমলা বেগম ধীরে বললেন, এসব নিয়ে এখন আর ভাবিস না জাহান, আব্বুর জন্য দোয়া কর শুধু। আর মেয়েগুলো যে কোথায়, এই ঝড় বাদলের দিনে কোনো খোঁজ খবর পাচ্ছি না, ফোনও যাচ্ছে না। এই কথাটা শুনে রিদিয়া একটু সোজা হয়ে বসে ছোট্ট করে উত্তর দিল, মাহি আপু আর জিনি আপু ঝড়ে আটকে গেছে, আমি জানিয়ে দিয়েছি, তোমরা চিন্তা করো না। আর জারি আপু? এখানে এসে তার কথা আটকে গেল। সে নিজেই তো জানে না ঠিক কি হয়েছে, কি বলবে। কিছুক্ষণ থেমে নরম গলায় বলল, জারি আপু হাসপাতালেই আছে, তোমরা চিন্তা করো না। এরপর আর কেউ কিছু বলল না। করিডরে আবার সেই ভারী নীরবতা নেমে এলো। তিনজন মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। ভেতরে জীবন মৃত্যুর লড়াই চলছে, আর বাইরে শুধু অপেক্ষা, দোয়া আর অশ্রু। ঝড়ে উত্তাল শীতলক্ষা নদীর তীর আজ অস্বাভাবিক ভয়ঙ্কর। কালো মেঘে ঢেকে গেছে আকাশ, দূরে দূরে বিদ্যুতের ঝলকানি। মাঝে মধ্যে নদীর কালো জলে ভাঙা আলো ফেলে যাচ্ছে। নদীর বুক চিরে বয়ে যাওয়া বাতাসে চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে উঠেছে, যেন এই রাত নিজের ভেতরেই কোনো অশুভ ঘটনার অপেক্ষায় আছে। গুদামের বাইরে দাঁড়িয়ে রয়েছে দুটো এসইউভি গাড়ি আর তিনটে শাটার ট্রাক। তার পাশে সারি করে রাখা কয়েকটা বড় বড় কন্টেইনার ট্রাক। নদীর দিক থেকে ভেসে আসছে কোনো লঞ্চের ভারী ইঞ্জিনের শব্দ। গুদামের ভেতর থেকে ভেসে আসছে হই হুল্লোড়, মাতালদের কর্কশ হাসি, বিকৃত চিৎকার। বাতাসের সঙ্গে মিশে আসছে তীব্র মদের গন্ধ। মনে হচ্ছে ভেতরে বসে চলছে কোনো অশুভ উল্লাস, যেখানে মানবিকতা, ভয় বা সতর্কতার কোনো অস্তিত্ব নেই। গুদামের বাইরে দাঁড়িয়ে আছে আরও ৬-৭টা লোক। এর মধ্যেই ওখানে উপস্থিত হলো গর্জন তুলে একটা ফারারি আর একটা রেঞ্জ রোভার। হঠাৎ করে সেই গাড়ির শব্দে বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো। কেউ সিগারেটটা ফেলে দিল, কেউ তাড়াতাড়ি কোমরের বন্দুকটা শক্ত করে ধরল। ফারারির ইঞ্জিন ধীরে ধীরে থেমে গেল। রেঞ্জ রোভারও গিয়ে থামল ঠিক তার পাশে। কিছু সেকেন্ড চারপাশে শুধু ঝড় ছাড়া আর কিছুই শোনা গেল না। তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলল। বিদ্যুতের এক ঝলক আলো মুহূর্তের জন্য চারপাশ আলোকিত করে দিল। আর সেই আলোতেই দেখা গেল অন্ধকারের মাঝখান থেকে নেমে আসছে কালো রেইনকোট জড়ানো, লম্বা চওড়া অবয়বের ৩ জন মানুষ। প্রতিটা পদক্ষেপের শব্দ যেন এগিয়ে আসছে। কোনো তাড়া নেই, মুখে কোনো কথা নেই, শুধু চোখে জ্বলছে আগুন। কিন্তু তাদের উপস্থিতিতেই যেন চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো একে অপরের দিকে তাকালো। কারো চোখে বিরক্তি, কারো চোখে অস্বস্তি, কারণ তারা বুঝতে পারছে না এরা কারা। তবে খুব বেশি সময় লাগবে না বুঝতে, কারণ সেই ঝড়ের রাতেই সেখানে উপস্থিত হয়েছে তাদের যমদূত। গুদামের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একজন এগিয়ে এসে গলা উঁচু করে বলল, আপনারা কারা, কি কথাটা শেষ করার আগেই হঠাৎ এক বিকট শব্দে চারপাশ কেঁপে গেল। ধাতব বজ্রপাতের মতো একটা শব্দ। পরের মুহূর্তেই লোকটার গলা ছিদ্র করে বেরিয়ে এলো উষ্ণ রক্ত। সে চোখ বড় বড় করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল, তারপর ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। মুহূর্তেই বাকিরা বুঝে গেল এরা কোনো সাধারণ আগন্তুক নয়। পরের সেকেন্ডেই তাদের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ ছুটে এলো তাদের দিকে। ঝড়ের মতো গুলিগুলো ছুটে গেল। পরের মুহূর্তেই ট্রাকের আড়াল থেকে একটার পর একটা গুলির শব্দ ছুটে গেল তাদের দিকে, ঝড়ের মতো। পরের মুহূর্তেই সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর হাত পা থেকে রক্ত ছিটকে উঠল। কেউ হাঁটুতে গুলি খেয়ে মাটিতে বসে পড়ল, কারো কাঁধ ভেঙে গেল, কেউ আবার চিৎকার করে মাটিতে গড়িয়ে পড়ল। পুরো ঘটনাটা ঘটল মাত্র কয়েক সেকেন্ডে।
তিনজন মানুষ ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের দিকে, আর তাদের হাতে ধরা অস্ত্রের ধাতব অংশ মাটির ওপর হালকা ঘর্ষণের শব্দ তুলছে, এক ঠান্ডা ভয়ঙ্কর শব্দ। এই গুলির আওয়াজে গুদামের ভেতরের মাতাল উল্লাস হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ পরই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো প্রায় 10 থেকে 12 জন লোক। কারো হাতে বন্দুক, কারো হাতে লোহার রড। তাদের চোখে এখনো নেশার ঝাপসা ভাব। তাদের মধ্যে একজন দাঁত বের করে হেসে গালাগালি দিয়ে উঠল, কোন বোকাচোদা রে? অমনি সামনে থেকে ভেসে এলো এক ঠান্ডা গর্জন ভরা কণ্ঠ, তোর জম বোকাচোদা। কথাটা যেন অন্ধকারে ছুঁড়ে দেওয়া একটা ধারালো ছুরি। তিনজন তখন ধীরে ধীরে আলোয় এগিয়ে এলো। বিদ্যুতের ঝলক আবার আকাশ চিরে নেমে এলো। সেই আলোতেই স্পষ্ট দেখা গেল তাদের মুখ। এই দৃশ্য দেখে সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলো হেসে উঠল। কেউ ব্যঙ্গ করল, কেউ আবার মদের বোতল থেকে শেষ চুমুক নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলল। কিন্তু সেই হাসির ভেতরেও একটা বিষয় স্পষ্ট, তাদের মধ্যে দুজন ছিল বিদেশি। তিনজনের মুখ স্পষ্ট দেখা যেতেই যেন মুহূর্তে উবে গেল তাদের নেশা। চোখগুলো বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল, গলায় আটকে রইল শব্দ। একজন কাঁপতে কাঁপতে ফিসফিস করে উঠল, কায়ান ডেমির আরসালান। নামটা বাতাসে উচ্চারিত হতেই যেন চারপাশের তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেল। ওই দুই বিদেশি লোক সরাসরি কাঁপতে শুরু করল। একজনের তো পা পর্যন্ত শক্ত হয়ে প্যান্ট ভিজে গেল ভয়ে। পাশে দাঁড়ানো বাংলাদেশি শুটাররা অবাক হয়ে তাকিয়ে রইল। তাদের ভ্রু কুঁচকে গেল, কারণ তারা এখনো বুঝতে পারছে না এই নামের ভেতরে এমন কি আছে যা শুনে এরা এভাবে ভেঙে পড়ছে। ওই দুই বিদেশি লোকই আসল মার্সেলোর লোক, আর এই বাংলাদেশি শুটারদের মধ্যে তিনজন ছিল ভাড়া করা। তাদেরই ভাড়া করা। ঠিক তখনই এমির তার রেপিয়ারটা মাটিতে ঘষতে ঘষতে এগিয়ে এলো। ধাতব ঘর্ষণের সেই শব্দ রাতের নিস্তব্ধতাকে কেটে দিল। সে বিদ্রূপের হাসি দিয়ে প্যান্ট ভেজা লোকটার দিকে তাকিয়ে বলল, এই রকম দুর্বল হার্ট নিয়ে আমাদের ভাইয়ের রক্ত ঝরিয়েছিস? সামনের দিক থেকে এক বাংলাদেশি বন্দুক তুলে ধরল। এই কে রে তোরা? 1 মিনিট। কথাটা শেষ করার আগেই রূপালী ঝলক। পরের মুহূর্তেই এমিরের রেপিয়ার তার গলার কাছে এসে এফোর ওফোর হয়ে রইল। লোকটা মাটিতে গড়িয়ে পড়ল। বাকিরা বন্দুক তুলতে যাচ্ছিল। ঠিক তখনই বজ্রপাতের মতো ছুটে গেল আইদিনের উরুমি। চাবুকের মতো সেই লম্বা ব্লেড বাতাস চিরে ঘুরে গেল। মুহূর্তেই কয়েকটা বন্দুক হাতকাটা অবস্থায় মাটিতে পড়ে গেল। চারদিকে ভেসে উঠল আতঙ্কের চিৎকার। আইদিন ধীরে ধীরে নিজের রক্তমাখা উরুমি গুটিয়ে নিতে নিতে গম্ভীর গলায় বলল, আর শুনবি আমরা কারা? লোকগুলো ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। আইদিন তাদের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঠান্ডা চোখে তাকালো। তারপর ভয়ঙ্কর কণ্ঠে বলে উঠল, যার গায়ে হাত দিয়েছিলি আগে জানবি তো সে কে? ইস্তানবুলের মার্কোর চামচা তোদের বলেনি কাকে শ্যুট করার ডিল নিয়েছিস? কেউ উত্তর দিতে পারল না। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কায়ানের ঠান্ডা কণ্ঠ, যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছিস তারা এগিয়ে আয়, নইলে সব কটাকে জাহান্নামের মৃত্যু দেব। কায়ান এক পা এগিয়ে আবার বলে উঠল, মরবি সবগুলো এমনিতেই। যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছিস তারা বাদে বাকি সবাই সাধারণ মৃত্যু ভোগ করবি, যদি এক্ষুনি বলিস তারা কারা। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে কয়েকজন লোক নিজেদের মধ্যেই 3 জনকে দেখিয়ে দিল, সাথে সেই 2 বিদেশিকেও দেখিয়ে দিল। কায়ান ধীরে ধীরে নিজের হাতের রিভলভার কোমরে গুজে রাখল। এরপর নিজের পায়ের থেকে ধারালো ছুরিটা বার করে তার নীলাভ রক্তিম চোখ দিয়ে অগ্নিদৃষ্টি ছুড়ল, যা দেখে সেই 3 জন কায়ানের পায়ের কাছে গিয়ে যন্ত্রণায় ছটপট করতে করতে গিয়ে বলে উঠল, আমরা জানতাম না আপনি কে, কাকে শ্যুট করছি, আমাদের ছেড়ে দিন, ভুল হয়ে। কথা শেষ করতে না পেরে মুহূর্তেই কায়ান নিজের হাতের ধারালো ছুরিটা বসিয়ে দিল ওই ব্যক্তির পিঠে। মুহূর্তেই এক ভূমি কাঁপানো চিৎকার, আর সেই চিৎকারের সঙ্গে সঙ্গে সময় পিঠ ফাঁক করে ছাড়খাড় করে দিল বৃক্ষজোড়া। কায়ান পাগলের মতো চিৎকার করে বলে উঠল, জানতিস না তাই না? এখানে শ্যুট করেছিলিস না? যে আঘাত দিয়েছিস আমার ভাইকে তার 1000 গুণ বেশি কষ্ট দেব তোদের সব্বাইকে। এই দৃশ্য দেখে সবাই থর থর করে কাঁপতে শুরু করল। বাকি 4 জন মুহূর্তেই ভয়ে চিৎকার করতে লাগল। এই ঝড়ের রাতে গগনধারায় বজ্রপাত হলেও এই মুহূর্তে সব কিছুই যেন এদের চিৎকারের কাছে কিছুই না।
লোকটা মুহূর্তেই মাটিতে উপরে লুটিয়ে পড়েছে। রক্ত ভেসে গেল চারিদিকে, কিন্তু কায়ান যেন তবুও শান্ত হল না। কায়ান তার এক পা দিয়ে লাথি মেরে উল্টে দিল লোকটাকে, আবারও ছুরির সাহায্যে বুক ফেরে দিতে দিতে বলে উঠল, ঠিক এইখানে আঘাত করেছিস না? ওই বাস্টার্ডের আমার সঙ্গে দুশ্মনী। আমাকে কেন টার্গেট করল না? আমার ভাইকে কেন করল? এই বলে মুহূর্তেই গ্লাভস পরা হাতে টান দিয়ে বের করে নিল তার হৃদয়খানা। তারপর পাশেই ছুঁড়ে ফেলে দিল, আর বাকি লোকগুলোর দিকে এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠল, নরক যন্ত্রণা দেব তোদের সব কটাকে। তোদের এই ডেরা কায়ান দেমির আরসালানের নামে কেঁপে উঠবে। এমিরদের সামনে থাকা লোকগুলোর মধ্যে একজন এসব দেখে জ্ঞান হারিয়ে ওইখানেই লুটিয়ে পড়ল। এইসব দেখে কায়ানের সামনে থাকা একজন এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না বলে পাশ থেকে একটা বন্দুক উঠিয়ে কাঁপা হাতে নিজের দিকে তাক করল, কিন্তু তৎক্ষণাৎ এমিরের রেপিয়ার এসে তার হাতটাই নামিয়ে দিল। লোকটা ভয়ঙ্কর চিৎকার করল। সেই মুহূর্তেই এমির ঠান্ডা মানুষের শরীর কাঁপানো কণ্ঠে বলে উঠল, আহা, আমাদের হার্টবিটে হাত দিয়েছিস, এত শান্তিতে তো মরতে পারবি না। তোদের তো জ্যান্ত পোস্টমর্টেম করে মারব। এই সব দেখে কাকুতি মিনতির ঝড় বয়ে যাচ্ছে লোকগুলোর মধ্যে, কিন্তু কোনো কিছুই যেন এই তিনজনের কানে যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে একে একে ঠিক একই ভয়ঙ্করভাবে বাকি চারজনেরও প্রাণ নিয়ে নেওয়া হলো। তাদের হৃদয় আর বৃক্কজোড়াগুলো ছড়িয়ে ছিটে আছে। ঝড়ের শব্দের মাঝেও তাদের চিৎকার ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই দূর থেকে এসে থামল দুটো কালো এসইউভি। সেখান থেকে নামল কায়ানের নতুন হায়ার করা স্থানীয় দেহরক্ষীরা। এমির তাদের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, বৃষ্টি নামার আগেই ওদের নিয়ে যাও শুটিং স্পটে। আমার ব্রোর পড়ে থাকা এক ফোঁটা রক্তও মাটিতে থাকবে না। আমার হাতে তুলে দেবে এরা। আমার ব্রোর রক্ত রাস্তায় পড়ে থাকবে, বৃষ্টির জলে আবর্জনার সঙ্গে মিশে যাবে। এটা আমি কোনো মতেই হতে দেব না। লোকগুলো আতঙ্কে কাঁপছে। তারা এখন বুঝতে পারছে কি ভয়ঙ্কর ভুল তারা করেছে। আইদিন ঠান্ডা হাসল, তারপর বলে উঠল, অর্গানগুলোও তুলে নিও, ভালো করে কুকড করে স্ট্রিট ডগদের খেতে দেব। বেশ কিছুক্ষণ পর লোকগুলোকে ভ্যানে তোলার শেষে কায়ান মৃতদেহগুলোর দিকে তাকিয়ে গার্ডদের বলল, এই জানোয়ারগুলোর লাশগুলো তুলে নিয়ে যাও। ওদের ওই মাদার ফাকার বসের 5 স্টার হোটেলের সামনে গিয়ে ফেলে দিয়ে আসবে, যেন পুরো শহর দেখে ইস্তানবুলের কায়ান দেমির আরসালান বাংলাদেশেও ঝড় তুলে দিতে পারে। তারপর যেভাবে ঝড়ের মতো তারা এসেছিল ঠিক সেভাবেই আবার অন্ধকারে মিলিয়ে গেল। কিছুক্ষণ পর শীতলক্ষা নদীর তীর আবার নিস্তব্ধ হয়ে উঠল। শুধু ভেসে আসছে নদীর পানি জুড়ে লঞ্চের শব্দ। ওটি রুমের বাইরের রেড লাইটটা এখনও জ্বলছে। রিদিয়া, জাহানারা বেগম, ইমলা বেগম সবাই অস্থিরতায় ছটপট করছে। অনেকক্ষণ হলো জিনিয়া আর মাহিয়াও এসে হাজির হয়েছে। নীল চিটাগং যাওয়ায় সে এখনও এসে পৌঁছয়নি। এখানে আদনান সাহেবের জন্য সবাই ছটপট করলেও জিনিয়া, মাহিয়া, রিদিয়ার মনে চলছে এক অন্য রকমের ঝড়। জিনিয়া, মাহিয়া একে অপরের সঙ্গে মাঝে মাঝেই তাকাচ্ছে, কারণ তারা জানে তাদের একে অপরের সঙ্গে ঠিক কী হয়েছে। কিন্তু রিদিয়া, সে তো কাউকে কিছু বলতে পারছে না। কি করবে সে? এর মধ্যে জিনিয়া ম্লান কণ্ঠে রিদিয়াকে বলে উঠল, হ্যাঁ রে রিদি, আপু কোথায়? আপুকে দেখতে পাচ্ছি না। আর ওই তোর ফিয়ন্সে কি আসেনি? নানাইয়ের এত বড় ঘটনা শুনেও? জিনিয়ার প্রশ্নে রিদিয়ার গলার কাছে যেন কথা আটকে গেল। সে মাথা নিচু করে বলে উঠল, রিদি, আপু তোদের কিছু বলতে চায়। রিদিয়ার কথাটা শোনা মাত্রই জিনিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাহিয়ার দিকে একবার তাকিয়ে রিদিয়াকে বলে উঠল, রিদি, আমরাও কিছু বলতে। কথা সম্পূর্ণ করতে পারল না, তার আগেই রিদিয়ার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখতেই রিদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এরপর ওখান থেকে একটু সরে গিয়ে কল রিসিভ করে চোখ মুখ কুঁচকে বলে উঠল, কি ব্যাপার, কল কেন করেছেন? ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, নাইট স্প্যারো, আই এম সরি, আমার তখন মাথা ঠিক ছিল না, তাই কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ মাফ করে দাও। আপনার মাথা ঠিক ছিল না মানলাম, কিন্তু সেই কারণে আপনি আমার নানাইকে নিয়ে এসব বলবেন? আপনার আর ওই লোকটার মধ্যে তো কোনো তফাৎ দেখছি না। আচ্ছা দেখো, আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে এখান থেকে ভেতরে ঢুকতে দিচ্ছে না কায়ানের গার্ডসরা। আমি আপাতত তোমার নানাইকে দেখতে এসেছি। আমি দুঃখিত যে আমি সময় মতো তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু আমি তোমার নানাই ঠিক হলে তোমাকে এখান থেকে মুক্তি করব, মুক্তি করে তোমাকে নিয়ে যাব এখান থেকে। রিদিয়া মার্সেলোর কথা শুনে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উপরের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলে উঠল, তার কি আদেও মুক্তি আছে? মুক্তি দেওয়ার জন্য লোকটা তাকে বিয়ে করেনি।
কিছু মুহূর্ত চুপ থেকে তারপর আবার বলে উঠল, কোথায় আছেন আপনি? আমি হসপিটালের গেটের কাছে। ওকে, দাঁড়ান, আমি আসছি। রিদিয়া এই বলে করিডর বেয়ে হাঁটতে লাগলো আর পা বাড়িয়ে দিল হসপিটালের লিফটের দিকে। নিকোলাই জ্ঞানহীন অবস্থায় শুয়ে আছে বেডে। তাকে ইমার্জেন্সি রুমে নিয়ে গিয়ে স্ক্যান করে দেখার পর সিদ্ধান্ত হয়েছে তাকে কিছুক্ষণের মধ্যেই অপারেশন করতে হবে। গুলি তার ভাইটাল অর্গানসকে ছুঁতে পারেনি, কিন্তু রক্তক্ষরণ হয়েছে প্রচুর। ইমার্জেন্সি রুমের বাইরে দাঁড়িয়ে আছে অ্যালেক্স, ক্রিস্টিয়ান, কয়েকজন গার্ড। কিন্তু তাদের সবার মাঝেও যে মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থায় আছে সে হলো জারিয়া। তার পুরো শরীর থরথর করে কাঁপছে, ছটপট করেই যাচ্ছে। চোখ দুটো লাল হয়ে উঠেছে কান্নায়, ঠোঁট কাঁপছে, হাত দুটো অসহায়ভাবে জড়িয়ে আছে নিজের বুকের কাছে। ক্রিস্টিয়ান বারবার তাকে শান্ত করার চেষ্টা করছে। নরম কিন্তু দৃঢ় গলায় সে বলল, ম্যাম, প্লিজ রিল্যাক্স হন, স্যারের কিছু হবে না। কিন্তু সেই কথাগুলো যেন জারিয়ার কানে পৌঁছচ্ছে না। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ক্রিস্টিয়ানের দিকে তাকিয়ে বলে উঠল, আঙ্কেলরা কোথায়? কেউ ওনার পাশে নেই কেন আজ? উনি তো সব সময় ওনাদের পাশে থাকে, তবে আজ ওনারা কেউ নেই কেন? ওনার যে খুব দরকার আঙ্কেলদের। কথাগুলো বলতে বলতে তার গলা ভেঙে গেল। মুহূর্তেই আবার কান্নায় ভেঙে পড়ল সে। তার সেই অসহায় কান্না করিডোরের নিস্তব্ধতার মধ্যে আরও ভারী হয়ে উঠল। ক্রিস্টিয়ান ধীরে ধীরে জারিয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখেও গভীর ক্লান্তি আর চিন্তার ছাপ। ম্লান কণ্ঠে সে বলল, ম্যাম, সবাই নিকোলাই স্যারের পাশেই আছে। হয়তো আপনি পুরোটা জানেন না, ওনারা একে অপরের জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট। তারা শুধু বন্ধু নয়, একে অপরের জীবন। তাই প্লিজ আপনি একটু শান্ত হন। নিকো স্যারের কিছু হবে না। কায়ান স্যার বেঁচে থাকতে ওনার কিছু হতে দেবেন না। আপনি শুধু একটু ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু জারিয়ার মনে হচ্ছে যেন চারপাশের সব শব্দ দূরে সরে যাচ্ছে। তার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে গেছে। শুধু একটা চিন্তা, নিকোলাই। মনে মনে সে একের পর এক দোয়া পড়ে যাচ্ছে। ঠোঁট কাঁপছে, চোখ থেকে অশ্রু থামছে না। ঠিক তখনই ওটি রুমের দরজা খুলে একজন ডিউটি ডাক্তার বেরিয়ে এলো। তার হাতে একটা ফাইল। চারপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এখানে নিকোলাই রুসোর গার্ডিয়ানকে? কথাটা শুনেই ক্রিস্টিয়ান দ্রুত সামনে এগিয়ে গেল। সে কিছুটা অস্বস্তি নিয়ে বলল, ডক্টর, ওনার গার্ডিয়ান তো এই মুহূর্তে এখানে নেই। ডিউটি ডাক্তার দ্রুত ফাইলের পাতা উল্টে দেখল। তার মুখের ভাব আরও গম্ভীর হয়ে উঠল। তারপর সে বলল, ওনার শরীরে গুলি লেগেছে, ভিতরে রক্তপাত হতে পারে। আমাদের এখনই অপারেশন করতে হবে, কিন্তু আগে কনসেন্ট ফর্মে সাইন দরকার। কে সাইন করবে? সাইন না হলে অপারেশন করতে পারবো না। ক্রিস্টিয়ান অসহায় চোখে বলে উঠল, আপনারা প্লিজ ট্রিটমেন্ট শুরু করুন। কায়ান স্যার জানতে পারলে আপনাদের সমস্যা হবে। না, সম্ভব না। এই কথাটা শুনতেই জারিয়া যেন বিদ্যুৎ খেয়ে উঠল। সে হঠাৎ বসা থেকে উঠে দাঁড়ালো। তার চোখে তখন আতঙ্ক, অসহায়তা, ভয় সবকিছু একসঙ্গে জমে আছে। সে ছটফট করতে করতে ক্রিস্টিয়ান আর অ্যালেক্সের দিকে তাকিয়ে কান্নায় ভাঙা কণ্ঠে বলল, আঙ্কেলরা কোথায়? তাড়াতাড়ি আসতে বলেন, দয়া করে, আল্লাহ, তাড়াতাড়ি একটু আসতে বলেন। তার সেই ছটফট করা দৃশ্য দেখে অ্যালেক্স, ক্রিস্টিয়ান, গার্ড, ডাক্তার, নার্স সবাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। কেউ কিছু বলার ভাষা খুঁজে পেল না। ঠিক তখনই ডাক্তার আবার প্রশ্ন করল, উনি পেশেন্টের কি হন? কথাটা শুনতেই যেন পুরো করিডরটা নিস্তব্ধ হয়ে গেল। মুহূর্তের জন্য বাতাস পর্যন্ত থেমে গেছে মনে হলো। কেউ কোনো জবাব দিতে পারল না। নাইট স্প্যারো, দেখো, ওরা আমায় যেতে দিচ্ছে না। মার্সেলো যেন এক অস্বাভাবিক ছটফট করছে। রিদিয়ার হাত শক্ত করে চেপে ধরে আছে। তার আচরণে এমন এক অস্থিরতা যেন ভেতরে জমে থাকা রাগ আর হতাশা একসঙ্গে বিস্ফোরিত হতে চাইছে। হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে গেছে। এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে বলে রিদিয়ার পুরো শরীর বিরক্তিতে চেপে ধরেছে। না পেরে ক্লান্ত হয়েই গার্ডদের দিকে তাকিয়ে বলে উঠল, আমি ওনাকে চিনি, ওনাকে যেতে দিন ভেতরে। এর মধ্যেই একজন গার্ড সামনে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, সরি লেডি বস, ওনার ভেতরে যাওয়া নট অ্যালাউড। গার্ডদের মুখে লেডি বস শব্দটা শুনতেই যেন মার্সেলোর শরীরের ভেতর আগুন জ্বলে উঠল। তার চোখ দাউ দাউ করে জ্বলতে লাগল রাগ। দুই কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল সে। চোয়াল শক্ত হয়ে গেল, মুঠো বন্ধ হয়ে উঠল। পরের মুহূর্তেই আর নিজেকে সামলাতে পারল না। এক ঘুষি বসিয়ে দিল গার্ডটার মুখে। এরপর চিৎকার করে বলে উঠল, ইউ বেগার, আমাকে যেতে দিবি না? মার্সেলোর এই আচরণে রিদিয়া একেবারে হতবম্ব হয়ে গেল। এ কি বলছে? এর মধ্যেই আরও কয়েকজন গার্ড এগিয়ে এসে মার্সেলোকে সরাতে গেল। কিন্তু মার্সেলো চিৎকার করে উঠল,
ইউ বেগার্স, 2 টাকার বডিগার্ড হয়ে আমাকে আটকাতে চাস? রিদিয়ার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে বিস্ময়ে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে কি এতদিন সত্যিই চিনত? কেন আজ তার আচরণ এত অপরিচিত, এত অস্বাভাবিক লাগছে? আর সহ্য করতে পারল না। নিজের সব শক্তি দিয়ে মার্সেলোকে সরিয়ে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, ব্যাস, অনেক হয়েছে। কি হচ্ছেটা কি? আপনি কি পাগল হয়ে গেছেন? ভেতরে আমার নানাই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, আর আপনি সিন ক্রিয়েট করছেন। রিদিয়ার বুক দ্রুত ওঠানামা করছে। মার্সেলোও রাগে গজরাচ্ছে। রিদিয়া একটু থেমে ভারী নিঃশ্বাস ফেলে বলল, আমার মনে হয় আপনার এখান থেকে চলে যাওয়া উচিত, এখানে আর সিন ক্রিয়েট না করে। মুহূর্তেই মার্সেলো ক্ষোভে রিদিয়ার হাত নিজের শক্ত হাতে জোর দিয়ে চেপে ধরল। দাঁতে দাঁত চেপে বলল, ইউ অলসো লাইক আদার গার্লস। যেই অমনি পাওয়ার দেখলে অমনি রূপ বদলে নিলে, তাই না? আমি তো জানতাম তুমি আত্মসম্মানযুক্ত মেয়ে। এখন কোথায় গেল তোমার সম্মান? রিদিয়া যেন অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। এই কাকে দেখছে সে? এই মানুষটা তো পুরোই অন্য কেউ। রিদিয়ার হাত চেপে ধরার জায়গাটা লাল হয়ে উঠছে। দাঁতে দাঁত পিষে সে নিজের হাত ছাড়াতে চেষ্টা করছে, কিন্তু মার্সেলোর দৃঢ় হাতের বাঁধন যেন আরও কঠিন হয়ে উঠছে। গার্ডরা আবার এগিয়ে এলো, কিন্তু মার্সেলো ধাক্কা দিয়ে তাদের সরাতে চাইল। রিদিয়ার রাগে পুরো শরীর জ্বলে উঠল। সে হাত ছাড়াতে ছাড়াতে চিৎকার করে উঠল, এই মুহূর্তে আমার হাত ছাড়ুন। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ভেসে এলো এক ভয়ঙ্কর গর্জন, এনাফ। এই কণ্ঠ কার তা রিদিয়া আর মার্সেলো দুজনেই খুব ভালো করেই জানে। রিদিয়া ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো আর দেখল কায়ানের ভয়ঙ্কর তীক্ষ্ণ দৃষ্টি সরাসরি স্থির হয়ে আছে মার্সেলোর হাতে, যে হাতে সে রিদিয়াকে ধরে আছে। কায়ানের পেছনে দাঁড়িয়ে আছে এমির আর আইদিন। তিনজনের চোখই যেন রক্তিম আগুনে জ্বলছে। এই দেখে মার্সেলো তখন রিদিয়ার হাতের বাঁধন একটু ঢিলা হতেই রিদিয়ার রাগে ক্ষোভে হাত দাঁতে দাঁত পিষে ঝাড়া দিয়ে সরিয়ে নিল। সেই মুহূর্তে এমির হাতের মুঠো গুটিয়ে এগিয়ে আসতে লাগল মার্সেলোর দিকে। ঠিক তখনই কায়ান চোখ সরিয়ে এমিরের দিকে বাঁকা হাসি দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওয়েট এমির, মিসেস আর্সলানকে বুঝতে দাও তার এক্স ফিয়ন্সের আসল রূপ। মিসেস আর্সলান শব্দটা শুনতেই এমির আর আইদিন দুজনেই থমকে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে পড়ল। রিদিয়া হতভাগ হয়ে দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে রাগে, অপমানে, অবিশ্বাসে। আর সেই মুহূর্তেই মার্সেলোর মুখে স্পষ্ট ভয়ের ছায়া নেমে এলো। সে তাড়াতাড়ি নিজের অববয় ঠিক রাখার জন্য রিদিয়ার দিকে তাকিয়ে বলল, নাইট স্প্যারো, ওর কথায় কান দেবে না। তুমি শুধু একবার ভাবো, ও কি করে তোমাদের কোম্পানির ক্ষতি করেছে? তোমার নানাইর এই পরিস্থিতির জন্য কে দায়ী? কায়ান দুই পকেটে হাত ঢুকিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। তার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ফুটে উঠল। নীলাভু রক্তিম চোখ সরাসরি মার্সেলোর দিকে। এরপর বিদ্রুপ মাখা কণ্ঠেই ভ্রু উঁচু করে বলে উঠল, ও রিয়েলি? আমি দায়ী কোম্পানির ডাউনফলের জন্য? আমি দায়ী মিস্টার আদনানের এই পরিস্থিতির জন্য? মার্সেলো ঘাবড়ে গেল। আবার তার চোখ বড় বড় করে চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুই তো রেসপন্সিবল এসব কিছুর জন্য। মার্সেলো থতমত খেয়ে গেল, কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগল। রিদিয়ার কপাল কুঁচকে গেল। তার কেমন যেন মনে হলো কায়ান কাউকে খোঁচা মেরে কথাগুলো বলল। কায়ানের ঠোঁটের কোণে বিদ্রুপ হাসি মিলিয়ে গেল। এরপর এক ভয়ঙ্কর হুমকির স্বরে মার্সেলোর উদ্দেশ্যে বলে উঠল, অন্যের ওয়াইফকে আর একবার এইসব যাওয়ারা নাম দিয়ে ডাকলে আমি তোর জিহ্বা এখানেই ছেড়ে ফেলব। সঠিক সময়ের অপেক্ষা করব না। কথাগুলো শুনতেই মার্সেলো দাঁতে দাঁত পিষে কঠিন দৃষ্টি ছুড়ে দিল কায়ানের দিকে। এদিকে এমির আইদিন কিছুই বুঝতে পারছে না তাদের সাদা পরি কার বউ, কারণ তারা এখনও এই ঘটনা জানে না। হঠাৎ কায়ান ঝুঁকে মার্সেলোর কাছে ফিসকিস করে বলল, তুই ভাবিস না তোকে ছেড়ে দিয়েছি, তোকে তো আমি তিলে তিলে শেষ করব। শুধু ওয়েট কর। তুই আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছিস। যদি ভেবে থাকিস আমি কিছু করছি না তোর সঙ্গে, তার মানে শান্ত, তাহলে খুব ভুল ভাবছিস। মুহূর্তেই মার্সেলোর চোখ বড় বড় হয়ে গেল। এই হুমকি দিয়ে কায়ান একবার রিদিয়ার দিকে তাকিয়ে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ালো। গার্ডগুলো সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সম্মান জানালো। পেছন পেছন এমির আর আইদিনও যেতে লাগল। এমির একটু চিন্তা নিয়েই বলে উঠল, ব্রো, রিদিয়াকে ছেড়ে যাওয়া ঠিক হবে ওর কাছে? কায়ান ভেতরে ঢুকতে ঢুকতে বিদ্রুপ মাখা গম্ভীর কণ্ঠে বলে উঠল, এক্স লাভ বার্ডসদের একে অপরকে শেষবারের মতো ফেয়ারওয়েল এনজয় করতে দাও। সে আর পেছনে তাকালো না। রিদিয়া হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাগে তার শরীর জ্বলছে এবং এই মুহূর্তে মার্সেলোকেও সে সহ্য করতে পারছে না। রিদিয়া চলে যেতে উদ্যত হল, ঠিক তখনই মার্সেলো আবার তার হাত ধরল। পরের মুহূর্তেই ঠাস একটা তীব্র চার পড়ল মার্সেলোর মুখে। রিদিয়া ঠান্ডা কঠোর কণ্ঠে বলল,
আমি জানতাম যে কায়ান দেমির আরসলান একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এখন বুঝতে পারছি আপনিও কোনো ভালো মানুষ না। জানেন না মানুষকে সম্মান কি করে করতে হয়। আর কি বলছিলেন, পাওয়ারে সবকিছু ভুলে গেছি? আমি তার কোনো পাওয়ারই ইউজ করিনি। যদি করতাম তাহলে আপনার মতো একটা জঘন্য মানসিকতার মানুষ এখানে দাঁড়িয়ে থাকতে পারত না। আপনারা দুজনেই সমান। এই বলে রিদিয়া সেখান থেকে চলে গেল, আর মার্সেলো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখে সেই চারের দাগ, চোখে বিস্ময়, আর ভেতরে জমে থাকা ভয়ঙ্কর রাগের ঝড়। রিদিয়া হাসপাতালের ভেতরে ঢুকে ধীরে ধীরে ওটি রুমের সামনে এসে দাঁড়াল। দরজায় লাগানো লাল বাতি বন্ধ হয়ে সবুজ বাতি জ্বলে উঠল। ঠিক সেই মুহূর্তে দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দুজন বিদেশি ডাক্তার ভেতর থেকে বেরিয়ে এলেন। তাদের গায়ে এখনও অপারেশন থিয়েটারের গ্রিন গাউন, মাথায় গ্রিন ক্যাপ। একজন ডাক্তার ধীরে ধীরে নিজের মাথার ক্যাপটা খুলতে খুলতে দাঁড়িয়ে থাকা সবার দিকে তাকালেন। তার মুখে এক শান্ত আশ্বস্ত করা হাসি ফুটে উঠল। তারপর তিনি সবার উদ্দেশ্যে বললেন, "দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার নাও। দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল। হাউএভার হি উইল নিড টু বি কেপ্ট আন্ডার অবজারভেশন ফর সাম টাইম।" পেশেন্ট এখন বিপদমুক্ত। অপারেশনটা সাকসেসফুল হয়েছে, তবে ওনাকে কিছু সময় অবজারভেশনে রাখতে হবে। ডাক্তারের কথাটা যেন বজ্রপাতের মতো সবার কানে পৌঁছল, কিন্তু সেটা ভয়ের নয়, স্বস্তির। জাহানারা বেগম, ইমলা বেগম, জিনিয়া, রিদিয়া, মাহিয়া বারবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একে অপরকে মৃদু হাসি আর কান্নার ভেতর জড়িয়ে ধরল। ডাক্তার এই দৃশ্যটা দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মানুষের ভালোবাসা আর স্বস্তির এই মুহূর্তগুলোই হয়তো তাদের পেশাকে অর্থপূর্ণ করে তোলে। তিনি ধীরে ধীরে সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন। ঠিক পরের মুহূর্তেই পেছন থেকে নরম কণ্ঠে ডাক শোনা গেল, "ডক্টর!" ডাক শুনে ডাক্তার থেমে গেলেন, ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন। তার চোখ পড়ল রিদিয়ার ওপর। তিনি ভদ্রকণ্ঠে বললেন, "ইয়েস ম্যাম, কিছু বলবেন?" ম্যাম শব্দটা শুনতেই যেন রিদিয়ার ভ্রু কিঞ্চিত কুঁচকে দাঁড়াল। মনে হলো যেন এই সম্বোধনটা অদ্ভুত লাগছে, কিন্তু সেই মুহূর্তে তার মাথায় অন্য কিছু ভাবার সময় নেই। সে ধীরে ধীরে সামনে এলো। তার চোখে এখনও অশ্রু চিকচিক করছে। মাথা একটু নিচু করে কৃতজ্ঞতায় ভরা কণ্ঠে বলল, "থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর সেভিং মাই গ্র্যান্ডফাদার্স লাইফ।" ডাক্তার হালকা হাসলেন। তার চোখে এক ধরনের আন্তরিকতা ফুটে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, "ম্যাম, আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই, বরং সেই মানুষটাকে ধন্যবাদ দিন যিনি আমাকে এখানে নিয়ে এসেছে। আর আমিও আপনার গ্র্যান্ডফাদারের জীবন বাঁচাতে আই ফিল সো গ্রেট।" কথাটা শুনে রিদিয়ার বুক হঠাৎ কেঁপে উঠল। মাথার ভেতর যেন একটা প্রশ্ন ঝড় তুলল। তার মানে এই ডাক্তারকে কেউ এখানে নিয়ে এসেছে তার নানার চিকিৎসার জন্য? কিন্তু কে? কেন যেন বুকের ভেতর ভারী হয়ে উঠছে। অকারণে এক অস্থিরতা তাকে গ্রাস করছে। সে থমথমে গলায় জিজ্ঞাসা করল, আপনাকে এখানে কে নিয়ে এসেছে?" ডাক্তার আবার হালকা হাসলেন। তারপর সম্মান দেখিয়ে সামান্য মাথা নিচু করে বললেন, "ম্যাম, আমি শুধু মিস্টার আরসলানের কাছে আমার দায়িত্বটা শোধ করলাম। ইউ আর লাকি গার্ল ম্যাম, ইউ হ্যাভ সামওয়ান লাইক ইয়োর হাজব্যান্ড।" কথাটা যেন বজ্রাঘাতের মতো আঘাত করল রিদিয়ার হৃদয়ে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এর মধ্যেই ডাক্তার আবার বলে উঠল, "ওকে ম্যাম, আমাদের এখন নিকো স্যারকে অপারেট করতে হবে। আই নিড টু লিভ।" কিন্তু রিদিয়ার কানে যেন কথাটা গেল না। মাথার ভেতর যেন হাজারোটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। কি শুনল সে এইমাত্র? না না, এ কি করে সম্ভব? ওই লোকটা তো নিজেই আমার নানার। তবে সে কি করে? সে যেন কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই ডাক্তার ভদ্রভাবে মাথা নেড়ে সেখান থেকে চলে গেলেন। রিদিয়ার চারপাশের পৃথিবীটা যেন ধীরে ধীরে ঘুরতে শুরু করল। সব শব্দ দূরে সরে যাচ্ছে। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধপ করে করিডরের দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিচে বসে পড়ল। মাথার ভেতর শুধু একটা নাম ঘুরছে, কায়ান দেমির আরসলান। কিছুক্ষণ পরে করিডরের অন্য পাশ থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। নীল এসে পৌঁছেছে। সে করিডরের মোড়ে এসে হিদিয়াকে ওইভাবে মাটিতে বসে থাকতে দেখে ভয়ে কেঁপে উঠল। তার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইল। কাছে যাবে কি যাবে না বুঝতে পারছিল না, কিন্তু শেষ পর্যন্ত আর থাকতে পারল না। তাড়াতাড়ি এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে বলল, "কিরে রিদি, এইভাবে বসে আছিস কেন? আম্মু যে এইমাত্র ফোনে বলল দাদাইয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে তুই এইভাবে বসে আছিস কেন? দাদাই ঠিক আছে তো?" নীলের কণ্ঠ শুনতেই রিদিয়া যেন হঠাৎ বাস্তবে ফিরে এলো। সে কেঁপে উঠল। ধীরে ধীরে মাথা তুলে তাকালো। দেখল নীল তার সামনে দাঁড়িয়ে আছে, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। রিদিয়া দেয়ালে ভর দিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখের কোণে জমে থাকা অশ্রু হাতের পিঠ দিয়ে মুছতে মুছতে ভাঙা কণ্ঠে বলল, "না না নীল ভাই, নানাই ঠিক আছে।"
নীল একটু অবাক হয়ে বলল, তাহলে এরকমভাবে বসে আছিস কেন? না কিছু না, এমনি। নীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তার মুখে ক্লান্তি আর স্বস্তি মিশে আছে। সে ফিরে যেতে লাগল। ঠিক তখনই পেছন থেকে রিদিয়া ডাকল, নীল ভাইয়া, তুমি ঠিক আছো? নানাইয়ের কোম্পানি? কথাটা শুনে নীল থেমে গেল। ধীরে পেছনে ঘুরল। তার চোখে এক অদ্ভুত দৃষ্টি। সে আবার রিদিয়ার কাছে এসে দাঁড়াল। গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক আছে। একটা বাস্টার্ড চেয়েছিল ক্ষতি করতে, কিন্তু... রিদিয়া তৎক্ষণাৎ ক্লান্ত জমা চোখে বলে উঠল, ওই বাস্টার্ডটা নিশ্চয়ই কায়েনদেমির আরসলান। কথাটা শুনে নীলের মুখের রং বদলে গেল। তার চোখে রাগের ঝলক দেখা গেল। সে গভীর দৃষ্টিতে রিদিয়ার দিকে তাকিয়ে বলল, আমার যদি ক্ষমতা থাকতো না রিদি, তোর গালে আমি এই মুহূর্তে একটা চড় মারতাম। কিন্তু আমি তো সেটা পারবো না, কারণ তোর গালে চড় মারলে তো আমার নিজের হাতটাই থাকবে না। অবশ্য আমি নিজেও মানুষটাকে অনেক বাজে কিছু বলেছি, অনেক খারাপ ভেবেছি, তবে আজ নিজের মুখটাকেই আমার জঘন্য লাগছে। নীল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে বলল, আজ তোকে হারিয়ে আমি অদ্ভুতভাবে খুশি, জানিস? কারণ আজ বুঝলাম তুই এমন একজন মানুষের হয়ে গেছিস যে তোকে আমার চেয়েও বেশি আগলে রাখতে পারবে। মাথা নিচু করে আবার বলে উঠল, যাকে তুই বাস্টার্ড বললি না, সে যদি না থাকতো তবে আজ দাদাইয়ের কোম্পানিটাও থাকতো না। এটুকু বলেই নীল আর কিছু বলল না। কিছু মুহূর্ত পর সে ধীরে ধীরে ওটির সামনে হাঁটতে শুরু করল। রিদিয়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার শরীর যেন হঠাৎ দুর্বল হয়ে গেছে। চারপাশ ঝাপসা লাগছে। সে আবার পেছনের দেয়ালটা আঁকড়ে ধরল। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনের ভেতর একটাই প্রশ্ন ঘুরছে, যে মানুষটার প্রতি তার ঘৃণা জন্মেছিল, যে মানুষটার নাম শুনলেই তার রাগে বুক জ্বলে উঠত, সেই মানুষটাই কি তবে নিঃশব্দে তার সব কিছু বাঁচিয়ে দিয়েছে? তার বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা জমতে লাগল। তার এত কষ্ট হচ্ছে কেন? সে তার দুই হাতের দিকে তাকালো। তাকাতেই মনে পড়ল, এই হাত দিয়েই সে ওই মানুষটার রক্ত ঝরিয়েছে। এই ভাবতেই এক চিৎকার করে উঠল। এরপর নিঃশব্দেই চোখ বন্ধ করে নিল। গলার শিরা জেগে উঠল। হয়তো অপরাধবোধ, হয়তো অজানা কোনো অনুভূতি, অথবা কায়েনদেমির আরসলান নামের সেই রহস্যময় মানুষটার প্রতি আবার নতুন করে জন্ম নেওয়া এক অজানা অনুভূতি। ইমার্জেন্সি রুমের সাদা আলোয় ভেজা সেই কক্ষে নানান হাসপাতালের মনিটর আর যন্ত্রের সাথে আবদ্ধ হয়ে শুয়ে আছে নিকোলাই। চোখ দুটো শক্ত করে বন্ধ। শরীর জুড়ে স্যালাইনের লাইন, বুকের কাছে লাগানো মনিটরের তারগুলো মাঝে মাঝে ক্ষীণ আলো জ্বেলে উঠছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। শুধু মনিটরের যন্ত্র থেকে ভেসে আসছে নিয়মিত টু টু শব্দ, যেন প্রতিটা শব্দ জানিয়ে দিচ্ছে সে এখনও বেঁচে আছে। কাঁচের দরজার ওপাশে দাঁড়িয়ে আছে কায়ান। তার চোখ স্থির হয়ে আছে নিকোলাইয়ের নিথর শরীরের দিকে। এই দৃশ্যটা যেন তার বুকের ভেতর কোথাও ধারালো কিছু দিয়ে বারবার আঘাত করছে। বুকের ভেতরটা অদ্ভুত ভারে জমে উঠছে, যেন প্রতিটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এত শক্ত, এত নির্মম মানুষ হয়েও এই মুহূর্তে তার দৃষ্টির সেই কাঠিন্যতা কোথায় যেন হারিয়ে গেছে। মনে হচ্ছে যদি সম্ভব হতো তবে নিজের বুকের রক্ত দিয়েও সে নিকোলাইকে আবার আগের মতো দাঁড় করিয়ে দিত। বিড়বিড় করে বলে উঠল, নিকো, আম সরি ম্যান, আম নট দেয়ার ফর ইউ। এক পাশে দাঁড়িয়ে এমের আর আইদিনও নিশ্চুপ। তাদের চোখেও স্পষ্ট আতঙ্ক আর অসহায়তা। দুজনেই কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে নিকোলাইয়ের দিকে, যেন বিশ্বাসই করতে পারছে না কয়েক ঘন্টা আগেও যে মানুষটা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল সে এখন এমন নিস্তব্ধ হয়ে যন্ত্রের মাঝে শুয়ে আছে। জারিয়া এখনও সেইভাবে বসে নিঃশব্দে চোখের জল ফেরেই যাচ্ছে আর দোয়া পড়েই যাচ্ছে। ঘরের ভেতরে সেই টু টু শব্দটা যেন ধীরে ধীরে সবার হৃদস্পন্দনের সাথে মিশে যাচ্ছে। আর সেই শব্দের মাঝেই কায়ান স্থির দাঁড়িয়ে আছে, চোখের গভীরে এক অদ্ভুত ঝড় নিয়ে। হঠাৎই তার চোখ বেয়ে টুপ করে গড়িয়ে পড়ল দুই ফোঁটা অশ্রু। ঠিক তখনই এক ডাক্তার এসে কায়ানের সামনে দাঁড়ালো। মিস্টার কায়ান, আপনার সাইন লাগবে। সাইন ছাড়া আমরা অপারেশন শুরু করতে পারবো না, অনেক লেট হয়ে যাচ্ছে। কথাটা শোনা মাত্রই কায়ানের পুরো শরীর রাগে জ্বলে উঠল। মানে কি? আমার সাইনের জন্য এখনও ওকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়নি? একটু থেমে সে গর্জে উঠল, এই দেরির জন্য যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তবে আমি এই হসপিটাল জ্বালিয়ে দেব, মাইন্ডেড। ডাক্তারটা ভয়ে প্রায় কেঁপে উঠল। স্যার, আপনার টিমের ডাক্তাররা ওটিতেই অপেক্ষা করছে, প্লিজ সাইনটা তাড়াতাড়ি করুন, সাইন ছাড়া আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। কায়ান গভীর নিঃশ্বাস নিয়ে কাগজটা হাতে নিল। ওকে,
ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আমি সাইন করছি। কিন্তু সাইন করার আগেই তার দৃষ্টি গিয়ে থামল জারিয়ার উপর। মুহূর্তেই সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। এরপর ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল জারিয়ার সামনে। জারিয়া কেঁপে উঠল মুহূর্তেই। সেই দৃশ্য দেখে পুরো করিডর যেন জমে গেল। ইস্তানবুলের সবচেয়ে অহংকারী মানুষটা আজ এক মেয়ের সামনে হাঁটু গেড়ে বসেছে। এরপর কায়ান নিচু কণ্ঠে বলল, আমি ওর কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি একবার বলি তোমাকে ভুলে যেতে, ও তোমার দিকে আর কখনো ফিরে তাকাবে না, কারণ আমি ওর ভাই। জারিয়া এই অবস্থাতেও হতবম্ব হয়ে গেল, যেন কথা হারিয়ে ফেলেছে। এত বড় মানুষটা তার সামনে এইভাবে কেন বসে পড়ল? এরপর আবারও কায়ানের চোখ থেকে এক দু ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজের হাত দুটোর দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, যবে থেকে ওকে নিজের সঙ্গে রেখেছি তবে থেকে এই দুই হাত দিয়ে আমি ওকে আগলে রেখেছি। জারিয়া হাঁ করে তাকিয়ে আছে। ক্রিস্টিয়ানা, অ্যালেক্স সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে। এমনকি হসপিটালের কিছু স্টাফও হতবম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। এরপর এমির আর আইদিন গিয়ে কায়ানের পেছনে ধপ করে বসে পড়ল। কায়ান আবারও বলে উঠল, কিন্তু তুমি তো ওর নিঃশ্বাসে বাস করো, তুমি ওর প্রাণ ভোমরা। তাই আজ আমি আমার নিকোর জন্য ওর প্রাণটা তোমার কাছে ভিক্ষা চাইছি। এই বলে জারিয়ার পায়ের সামনে কায়ান নিজের মাথা নত করল। পেছন পেছন এমের আর আইদিনও নিজের মাথা নত করল। এরপর ভাঙা কণ্ঠে কায়ান বলে উঠল, তাহলে বলো, আমি কিভাবে ওর নিঃশ্বাসকে ওর থেকেই দূরে রাখব? যে মেয়ে ওর প্রতিটা শ্বাসে মিশে আছে, তাকে কি করে ওর জীবন থেকে সরিয়ে দেব আমি? দয়া করে আমার ভাইয়ের নিঃশ্বাস ফিরিয়ে দাও। আমি আর ওকে এভাবে দেখতে পারছি না। তোমার স্পর্শে ও সুস্থ হয়ে উঠবে। একটা মানুষের শক্তি, আর ওর জন্য শক্তি আমরা। ও আমাদের ছাড়া নিঃস্ব। চারপাশের সবাই স্তব্ধ। জারিয়া কাঁপা কণ্ঠে বলে উঠল, আঙ্কেল, এগুলো কি করছেন আপনি? কিন্তু কায়ান যেন কিছুই শুনছে না। আমি চাইলে তোমাকে জোর করে ওর করে দিতে পারতাম, কিন্তু ও কখনো তা চায়নি। ও শুধু চায় তুমি নিজে থেকে ওর হয়ে যাও। ও তোমাকে জোর করে পেতে চায় না, ও শুধু তোমাকে চায়। কায়ান এক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর খুব আস্তে বলল, ও শুধু আমার বন্ধু নয়, ও আমার ভাই, আমার রাইট হ্যান্ড, আমার ছায়া। আর আমার ছায়া যদি আমার কাছ থেকে হারিয়ে যায়, আমি নিজে কি করে ঠিক থাকব? তার চোখের কোণে জমে থাকা ব্যথাটা এবার আর লুকিয়ে থাকল না। আজ আমি ছিলাম না, তাই আমার ভাইয়ের জন্য কনসেন্ট পেপারটাও সাইন করতে পারিনি, কিন্তু তুমি তো ছিলে। সে ধীরে ধীরে মাথা তুলে আবারও জারিয়ার দিকে তাকালো। তারপর দৃঢ় কণ্ঠে বলে উঠল, আজ থেকে আমার অবর্তমানে তোমার কাছে আমার ভাইয়ের দায়িত্ব দিলাম, আর তোমার অবর্তমানে তোমার দায়িত্ব আমার কাছে। তার কণ্ঠটা এবার আরও গভীর হয়ে উঠল। তাই আমি চাই আমার নিকো যখন চোখ খুলবে, তখন তার পাশে জারিয়া জেরিন শেখ নয়, বরং তোমাকে যেন জারিয়া জেরিন রুসো হিসেবে তার পাশে পায়। সমাজের চিন্তা করো না, এই কায়ান দেমির আর্সেলান সমাজের মানচিত্র বদলে দেবে। এই কথাগুলো বলেই কায়ান নিঃশব্দে মাথা নিচু করে বসে রইল। ইস্তানবুলের সবচেয়ে অহংকারী মানুষটা আজ নিজের বন্ধু, নিজের ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য প্রথমবার কারো সামনে মাথা নত করে আছে। তারপর বসা থেকে উঠে দাঁড়ালো। পেছন পেছন এমের আর আইদিনও উঠে দাঁড়ালো। তাদের চোখেও দেখা যাচ্ছে অশ্রুর বিন্দু। এরপর কায়ান নিজের হাতের কাগজটা জারিয়ান দিকে এগিয়ে বলে উঠল, যদি আমার ভাইয়ের পাশে থাকতে চাও, তবে নিকোলাইয়ের গার্ডিয়ান হয়ে আজ তুমি সাইন করবে। জারিয়া বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে রইল। সে কি দেখছে? সে তো জানত নিকোলাইয়ের কাছে কায়ান কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু না না, তার থেকেও নিকোলাই গুরুত্বপূর্ণ এই তিনজনের কাছে। যে মানুষটার ক্ষমতা, প্রভাব আর আধিপত্য আকাশ ছুঁয়ে আছে, সেই মানুষটাই আজ তার মতো এক সাধারণ মেয়ের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। করিডোরে উপস্থিত সবাই অবাক চোখে তাকিয়ে আছে সেই দৃশ্যের দিকে। চারপাশে নেমে এসেছে এক ভারী নীরবতা, যেন কেউ বিশ্বাসই করতে পারছে না এই দৃশ্য সত্যি। আর সেই দৃশ্যটাই করিডোরের দরজার আড়াল থেকে দেখছে আর একজন। সে আর কেউ নয়, রিদিয়া। এই দৃশ্য দেখে যেন তার ভেতরের পৃথিবীটাই কেঁপে উঠল। যে মানুষটাকে সে এতদিন নিকৃষ্ট বলে ভেবেছে, সেই মানুষটাই আজ নিজের বন্ধুর জন্য তার বড় বোনের সামনে মাথা নত করেছে। দরজার আড়াল থেকে রিদিয়ার ডাগর ডাগর চোখ দুটো আরও বড় হয়ে উঠল। তার বুকের ভেতর ধুকফুক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। তার হাত কাঁপছে, ঠোঁট কাঁপছে, আর চোখের গভীরে জমে উঠছে এক অদ্ভুত অনুভূতি। অবাক হওয়া, বিশ্বাস না হওয়া, আর কোথাও যেন ভেঙে পড়া এক ধারণার ধ্বংসাবশেষ। ঠিক সেই মুহূর্তে জারিয়া বসা থেকে উঠে কায়ানের হাত থেকে নিজের কাঁপা হাতে
কাগজটা নিয়ে ভাঙা কণ্ঠে বলে উঠল, আপনার ভাই আমাকে তার পাশে নিজের স্ত্রী হিসেবেই পাবে, তবে সে সুস্থ হওয়ার পরে না, বরং অপারেশন থিয়েটার যাওয়ার আগে বড় ভাইয়া। এই বলতেই জারিয়া আবার হাউ হাউ করে কেঁদে মাথা নিচু করে নিল। কায়ানের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। এরপর কায়ান জারিয়ার দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, চোখের জল মোছ, আমার ভাই জানলে কষ্ট পাবে। পেছন থেকে এমি আবেগী হয়ে বলে উঠল, সিস্টার ইন ল, নিকোব্রোকে ওটিতে নিতে হবে, তাড়াতাড়ি সাইনটা করো। জারিয়া একটু হালকা হেসে নিকোলাইয়ের দিকে তাকালো। নিকোলাইকে ইমার্জেন্সি রুম থেকে যখন বের করেছে, তখন জারিয়া নিকোলাইয়ের হাত ধরে বসল। কায়ানের ঠোঁটের কোণে সেই হালকা হাসিটা তখনও মৃদু ছায়ার মতো লেগে আছে, যেন সেই হাসির আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অপ্রকাশিত অনুভূতি, ক্লান্তি, স্বস্তি আর কোথাও এক চাপা ব্যথা। সে ধীরে ধীরে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিল। সেই নিঃশ্বাসে যেন জমে থাকা অদৃশ্য ভারটা কিছুটা হলেও হালকা হলো। আর করিডোরের দরজার আড়াল থেকে রিদিয়া একদৃষ্টে তাকিয়ে আছে এই মানুষটার দিকে। তার চোখ দুটো স্থির হয়ে আছে কায়ানের ওপর, যেন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে সে নতুন করে দেখছে। তার সারা শরীরটা যেন অদ্ভুতভাবে অবশ হয়ে উঠছে, বুকের ভেতরটা কেমন অচেনা এক অনুভূতিতে ভরে উঠছে। হঠাৎই সে দেখল কায়ান সেদিকেই পা বাড়িয়ে এগিয়ে আসছে। কায়ানের প্রতিটা পদক্ষেপ যেন করিডোরের নীরবতায় আলাদা করে প্রতিধ্বনিত হচ্ছে। আর সেই প্রতিটা পদক্ষেপের সাথে সাথে রিদিয়ার বুকের ভেতর হৃদয়ের ধুকপুকানি যেন আরও জোরে বাজতে শুরু করল। মনে হচ্ছে যেন তার হৃৎপিণ্ডটা বুক ভেঙে বেরিয়ে আসবে। কায়ান যত এগিয়ে আসছে, রিদিয়ার শ্বাস ততই ভারী হয়ে উঠছে। বুকের ভেতরটা যেন হঠাৎ করেই শূন্য হয়ে যাচ্ছে, আবার পরমুহূর্তেই অজানা এক কাঁপনে ভরে উঠছে। তার হাত পা কাঁপছে, শরীরটা যেন ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাটাও যেন কঠিন হয়ে উঠছে তার জন্য। আশেপাশের সব কিছু যেন ঝাপসা হয়ে আসছে। করিডোরের আলো, মানুষের চলাফেরা, দূরের শব্দ সব কিছু যেন মিলিয়ে যাচ্ছে। শুধু একজন মানুষই স্পষ্ট হয়ে আছে তার চোখের সামনে, কায়ান। তার মনে প্রশ্ন জাগল, এই মানুষটা কি সত্যি তার দিকেই আসছে? এই মানুষটাই তো এখন তার স্বামী, তাই না? সব কিছু যেন হঠাৎ করেই বদলে যাচ্ছে। রিদিয়ার দৃষ্টি স্থির হয়ে আছে কায়ানের দিকে, কিন্তু কায়ানের দৃষ্টি সোজা সামনে। তার মুখে কোনো আবেগ নেই। কায়ান ধীরে ধীরে আরও কাছে এগিয়ে এলো। রিদিয়ার চোখের দৃষ্টি ধীরে ধীরে কোমল হয়ে উঠল। কায়ান একটু একটু করে এগিয়ে আসছে, আর এক পা এগোলেই সে ঠিক রিদিয়ার সামনে এসে দাঁড়াবে। রিদিয়ার শ্বাস যেন সেই মুহূর্তে থেমে গেল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই কায়ানের পা সামনে এগিয়ে গেল, আর সে রিদিয়াকে উপেক্ষা করেই পাশ কাটিয়ে চলে গেল। রিদিয়া স্তব্ধ হয়ে থমকে দাঁড়িয়ে রইল। মুহূর্তের মধ্যেই যেন তার চারপাশের সব কিছু বদলে গেল। এই উপেক্ষাটা যেন হঠাৎ করেই তার বুকের ভেতর এক অদ্ভুত যন্ত্রণা হয়ে বিঁধল। মনে হলো যেন কেউ নিঃশব্দে তার হৃদয়ের কোথাও একটা ধারালো আঘাত করে গেল। কায়ান এমনভাবে এখান থেকে চলে গেল যেন এই করিডোরে কেউ কখনো ছিলই না, যেন এই পৃথিবীতে রিদিয়া নামের কোনো মানুষের অস্তিত্বই নেই। রিদিয়া নিজের ঘেরোয়ালা চুড়িদারের কাপড় মুঠো করে ধরে দাঁড়িয়ে রইল। কায়ানের পদক্ষেপের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যেতে লাগল। হঠাৎই রিদিয়া ঘুরে দাঁড়ালো, তারপর তাড়াহুড়ো করে কায়ানের পেছন পেছন হাঁটতে লাগল। কিন্তু ততক্ষণে কায়ান লিফটের ভেতরে ঢুকে পড়েছে। এই দৃশ্য দেখে রিদিয়া হঠাৎই থেমে গেল। কায়ান ভেতরে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে লিফটের বটনে চাপ দিল। ঠিক সেই মুহূর্তেই কায়ানের নীলাভ দৃষ্টি এসে পড়ল রিদিয়ার ওপর। রিদিয়ার চোখও আটকে গেল সেই নীল দৃষ্টির মধ্যে। দুজনের এই অপলক দৃষ্টি যেন নীরবে হাজারটা কথা বলে ফেলছে। কোনো শব্দ নেই, কোনো সংলাপ নেই, কিন্তু তবুও যেন সেই চোখের দৃষ্টির ভেতর যেন লুকিয়ে আছে অগণিত প্রশ্ন, অগণিত অনুভূতি, অগণিত না বলা কথা। রিদিয়ার বুক দ্রুত ওঠানামা করছে, তার চোখের পাতা পর্যন্ত নড়ছে না। ঠিক তখনই ধীরে ধীরে লিফটের দরজা বন্ধ হতে শুরু করল। 2 ইঞ্চি ফাঁকা লিফটের দরজা, কিন্তু তবুও তাদের দৃষ্টি এখনও অপলক। কেউ চোখ সরাল না। মুহূর্তটা যেন সময়ের ভিতর আটকে গেল। ধীরে ধীরে লিফটের দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর তার সাথে সাথে কায়ানের মুখটাও অদৃশ্য হয়ে গেল। রিদিয়া এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল। চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা পানি। এই অশ্রুর কারণ সে নিজেও জানে না। ঠিক সেই মুহূর্তে করিডোর বেয়ে এক দমকা হাওয়া বয়ে গেল।
আর সেই হাওয়ার সাথে বাইরে কোথাও দূর থেকে ভেসে এলো এক মৃদু সুর। এই মন পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়। এই মন পড়েছে আমার বড় দোটানায়, প্রেম বয়ে আনলো হঠাৎ দমকা হাওয়ায়। এই আশিকি আশিকি করল কি জাদু কি হায়, এই আশিকি আশিকি করল কি জাদু কি হায়। করিডোরের মাঝখানে তখনও দাঁড়িয়ে আছে রিদিয়া, কিন্তু তার মনটা যেন কোথায় হারিয়ে গেছে, সম্ভবত সেই বন্ধ হয়ে যাওয়া লিফটের দরজার ওপাশে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।